সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কানাডার ম্যানিটোবা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছে জুহাইর। ও ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতেই পড়াশোনা করছে। কিসে পড়ছো তুমি? আমি এখন জেনারেল ইকোনমিক্সে ফ্যাকাল্টি অফ আর্টসে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে আচ্ছা আছি। তো ও বাংলাদেশ থেকে এসছে। বাংলাদেশের স্টুডেন্ট কত বছর হয়ে আসছো তুমি? আমি আসছি প্রায়, আমার তো 3 বছর হতে, এই ডিসেম্বরে আমার 3 বছর হবে আর কি। 2022-এর ডিসেম্বরে এসেছিলাম। আচ্ছা, তুমি কি আন্ডারগ্রেডে আসছিলা? আমি আন্ডারগ্রেডে, হ্যাঁ, ব্যাচেলার্সে এসেছিলাম। আচ্ছা, তো আমরা একটু ওর সাথে আজকে কথা বলবো যে ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্টের বাজেট কিভাবে হওয়া উচিত, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে কত ডলার দিয়ে সে চলতে পারবে সারা মাস, একটি মাস। আসলে এখানে মাসের কনসেপ্টটা বোধহয় হয় না, কনসেপ্টটা হওয়া উচিত সেমিস্টার, কারণ সেমিস্টারের শুরুতে কিছু বইপত্র কেনা লাগে, এই কেনা লাগে। তো যাই হোক, তারপরে আমরা একটু মাসের হিসাব করব। মাসের হিসাব করে তারপরে একটু জানানোর চেষ্টা করব যে কত ডলার খরচ করতে পারে। তো যারা আসবেন কানাডাতে তাদের জন্য, স্টুডেন্ট হিসাবে তাদের জন্য এই ভিডিওটা হয়তো কাজে আসতে পারে। তো জহির, তোমার ফ্লোর এখন। তো আমি বলতে চাচ্ছিলাম, বেসিক্যালি আমাদের তো মানে সেমিস্টার ফিতেই যে আমাদের সব কিছু শেষ, এটা তো তাই না। কারণ আমাদের সেমিস্টারের ফি একটা, ধরেন আমি একটা স্পেসিফিক একটা অ্যামাউন্ট বললাম, আমার সেমিস্টারের লাগে হচ্ছে মাসে বলছি, আমার 4 মাসে মানে ইয়েতে 4 মাসে একটা সেমিস্টার, তো আমার লাগে হচ্ছে প্রায় 7,200 থেকে 7,500 ক্যানাডিয়ান ডলার আর কি। কোর্সেসের উপর ডিপেন্ড করে অনেক কিছু। ওইটা ছাড়াও আর সাথে সাথে আমার হাউস রেন্ট আছে। আমার যেরকম মাসে হাউস রেন্ট এখানে অন অ্যান অ্যাভারেজ পড়তে পারে হচ্ছে $450, 450 থেকে $500। তুমি বললা 450 থেকে $500, তো এটা ম্যানিটোবার ক্ষেত্রে। যদি কেউ টরন্টোতে যায় বা বিসিতে যায় সেক্ষেত্রে খরচটা কেমন হতে পারে? টরন্টোতে এবং বিসিতে তো মানে ওখানে তো প্রাইভেট রুম, তো ওখানে আরো এক্সপেন্সিভ। এটা আবার প্রভিন্স টু প্রভিন্স আবার ইয়েতে ডিপেন্ড করে। অন্টারিও, টরন্টো যেরকম হচ্ছে ক্যাপিটাল, মানে ক্যাপিটাল প্রভিন্সের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি। তো টরন্টোতে প্রাইভেট রুম প্রায় $800 থেকে $1,000। আচ্ছা, তারপর সেম ভ্যানকুভারের জন্য, বিসির জন্য এরকমই $800 থেকে $1,000 কিংবা আরো বেশি। তার মানে হচ্ছে যে এখানে প্রভিন্স টু প্রভিন্স বা সিটি টু সিটি ভ্যারি করে। তো কেউ যদি ম্যানিটোবার, ইউনিভার্সিটি অফ উইনিপেগ, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, সাসকাচুয়ান, এই সব ব্র্যান্ডন, এই সমস্ত জায়গায় যদি থাকেন বা আটলান্টিক প্রভিন্সের ওইগুলিতে যদি থাকেন, তাহলে $450 থেকে $500 মধ্যে হাউস রেন্টটা কভার করে, তাই তো? এরকম। আর যদি অন্য জায়গায় যদি কেউ থাকে তাহলে অলমোস্ট $800 থেকে $1,000 $1,000 মতো হাউস রেন্ট লেগে যাবে। তো অন্যান্য কি এক্সপেন্ডিচার আছে? অন্যান্য এক্সপেন্ডিচার যেরকম হচ্ছে আমাদের গ্রসারি বিল, যেরকম আমার ব্যক্তিগত, আমার নিজের ক্ষেত্রে আমার প্রায় মাসে আমি $150 থেকে $200 খালি হচ্ছে আমার, মানে গ্রসারির জন্য জিনিসটা বলছি আর কি। এটা আবার কোনো সময় কমও লাগে, আবার কোনো মাসে আবার বাড়তিও লাগে। যেরকম ধরেন আমার মানে কি বলবো, আমি তো এখানে আসার পর আমি যেরকম মুরগি বানানো, তারপর হচ্ছে গরু গোশত বানানো, এখানে রান্না করাটা আমি বেসিক্যালি এখান থেকে এসে শিখেছি আর কি। এখানে আসার পরই শিখেছি আর কি। ওই ঠেলার নাম বাবাজি আর কি। এখানে আসার পর মানে আমার খুবই, আমার দেশের খাবার টাবার, আমি দেশের খাবার দাবার অনেক আমি মিস করতাম। তো আমি ইউটিউব থেকে দেখে অনেক কিছু শিখেছি। তো আমার বেসিক্যালি মুরগির পিছনে 2 কেজি মুরগি, তারপর হচ্ছে গরু গোশত। তার মানে খাওয়ার খরচ তোমার অলমোস্ট $200 তোমার হয়ে যায় হাইয়েস্ট। জি। তো এর মধ্যে কি কিছু বাইরে খাওয়া দাওয়া, যেমন একটা টিম হর্টনে গেলে একটা কফির দামই তো পড়ে $2 কাছাকাছি। তো এই খরচগুলি কেমন হয়? এই খরচগুলি আমি বাইরের খাবারের খরচ আপনি ধরতে পারেন মাসে 60 থেকে 65 আমার বাইরে এরকম খাওয়া টাওয়া হয়। যেরকম কি আমার টিম হর্টনসের একটু ডোনাট বা কফি ছাড়া আমার দিনটাই শুরু হয় না, ওইটাই আর কি। দিনটাই শুরু হয় না। টিম হর্টনসের ডোনাট এবং টিম হর্টনসের কফি আমার মাস্ট লাগবে। তারপর হচ্ছে আবার মাঝে মধ্যে একটু আমার বার্গার টার্গার খেতে ইচ্ছে করে, ম্যাকডোনাল্ডসে বলেন। তারপর আবার অনেক সময় যেরকম কি গতকালকে আমার অনেকদিন পর একটু পিৎজা খেতে ইচ্ছে করছিল। সবসময় তো আর বাসায় মুরগি আর গরু গোশত এক খাওয়া খেতে ভালো লাগে না। তো আমি এই যে গতকালকে আবার পিৎজা অর্ডার দিলাম। তো আমার বেসিক্যালি অন অ্যান অ্যাভারেজ মাসে বাইরের খাবারের ক্ষেত্রে বাইরের এই $60 থেকে $65 মতো। 60 থেকে 65। দর্শক হিসাব রাখবেন, আমরা হয়তো হিসাবের ট্র্যাকটা হারিয়ে ফেলবো। তুমি কি গাড়ি চালাও এখানে? হ্যাঁ, আমার তো গাড়ির তোমার ইন্স্যুরেন্স কত? গাড়ির আমার ইন্স্যুরেন্স প্রায় প্রায় $140। $140 পার মান্থ। আর তুমি টুকটাক চলাফেরা করো, এতে গাড়ির গ্যাস কত লাগে? গাড়ির গ্যাস তো আমি মানে যদি কেউ আমার যেরকম ধরেন গাড়ির সাথে তো আমার
মানে জবটাই আমার বলা গেলে ডেলিভারি জব আর কি। তো আমি বেসিকলি ধরেন খালি যদি কারো একজনের যদি মানে কি বলবো খালি ইউনিভার্সিটি টু বাসা বা ইউনিভার্সিটিতে জব, মানে ওরা ধরেন অন্য কোথাও জব করছে, ওদের যদি আমার মতো ডেলিভারি ইয়ে না থাকে, জব না থাকে, তো ওদের আই গেস মাসে $100 থেকে $120 মধ্যেই গাড়ির গ্যাস হয়ে যায়। অর্থাৎ $120 গ্যাস, $140 হচ্ছে গিয়ে তোমার গাড়ির ইন্স্যুরেন্স, আর হচ্ছে গিয়ে আমি ডেপ্রিসিয়েশন বলো বা গাড়ির যে অন্যান্য কাজ সেটাও মাসে $150 এভারেজে ধরি, কারণ তোমার উইন্টারের সময় উইন্টার টায়ার চেঞ্জ করতে হয়, এটা হলে আমি অন অ্যান এভারেজে $150 থেকে $200 ধরি। দর্শক হিসাবটা মাথায় রাখবেন। আর কি খরচ আছে? ওইটা ছাড়া তো গাড়ির মেনটেনেন্স একটা বড় ফ্যাক্টর আর কি। যেরকম এই তো আমার এখন আবার ইঞ্জিন অয়েলও চেঞ্জ করতে হবে, ওটার পিছনেও তো আমার গাড়ির পিছনে আমার হিডেন চার্জেস তো আমার ধরতে হবে প্রায় কত, প্রায় $1 থেকে $200। তো বেসিকলি একটা গাড়িকে ভালোভাবে চালাতে হলে আমার গাড়ির পিছনেই আমার খরচ প্রায় কত $600 মতন যায় পার মান্থ। হ্যাঁ পার মান্থ। আর যদি কেউ গাড়ি না নিয়ে যদি বাসে যদি চলাচল করে তাহলে পাবলিক ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমি যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতাম তখন আমার বলা গেলে একটা সেভ হতো আর কি মাসে টাকাটা। তো পাবলিক ট্রান্সপোর্টেশন তো আপনি চাইলে সেমিস্টার অনুযায়ী কিনতে পারেন। তো কি বলবো, এক সেমিস্টারের জন্যে $300 মতন লাগবে। তার মানে বর্ন এভারেজে পার মান্থ $100। হ্যাঁ। আর কি খরচ আছে? তোমার ইন্টারনেটের বিল দিতে হয়? হ্যাঁ, ইন্টারনেটে তো আমি তো আমার ফোনের সাথে প্ল্যানে আছে, তো আমার ফোনে আমার মানে যদি তুমি কোনো ইয়েতে থাকো, মানে ফোনের সাথে যদি তোমার প্ল্যান থাকে, যদি তুমি নতুন ফোন কেনো ইয়ে প্ল্যানে সহ, তাহলে অ্যাভারেজ $95 থেকে $100 মধ্যে। $100 আমার যেরকম আমি মাসে দিচ্ছি $87 প্লাস ট্যাক্স, তো আমার আসে মাসে $94। আর ওইটা ছাড়াও যদি কোনো প্ল্যানটা না কিনে, এমনি মানে যদি কোনো ফোন টোন না কিনে, যদি আপনি খালি প্ল্যানই কেনেন, তাহলে এই কত ডিপেন্ড করে, তখন 45 কিংবা মাঝে মধ্যে 50, আবার এর থেকেও কম আছে। মিনিমামটা একদম আমি বলছি যেটাতে মানে কি বলবো, যেটাতে ধরেন আপনি একটা 15 GB নেট বা মানে 15 GB নেট আনলিমিটেড টক টেক্সট, তখন আপনি ওটা $35 দিয়ে আপনি পেতে পারেন, যদি ফোন তোমার নিজের থাকে। জি এক্স্যাক্টলি। আর কি খরচ আছে তোমার? ইউনিভার্সিটি রিলেটেড কি কোনো খরচ আছে? ইউনিভার্সিটি রিলেটেডেও কিছু অবশ্যই হিডেন চার্জেস তো অবশ্যই থাকে। যেরকম কি বলবো, যেরকম আমার ইনস্ট্রাক্টরই আমাকে কিছুদিন আগে একটা কোর্সের উনি আমাকে বললো যে তোমার একটা টেক্সট বুক লাগবে। তো এই টেক্সট বুকের আমাকে বললো যে মানে টেক্সট বুকটা অনলাইন থেকে কিনতে হবে $100। তো ওইটা ছাড়া আমার ইউনিভার্সিটির আর হিডেন চার্জেস হচ্ছে, যেরকম কি অনেক ইউনিভার্সিটি যখন ইভেন্ট হয়, আমি যদি পার্টিসিপেট করতে চাই, তো ওখানে তো অবভিয়াসলি ওখানে তো কিছু মানে চার্জেস থাকে, এটাই আর কি। যদি আপনি কোনো প্রকার অ্যাসোসিয়েশনের সাথে জড়িত থাকেন, তো তখন আপনি যদি কোনো প্রকার মানে কাজ করেন অ্যাসোসিয়েশনের সাথে বা ইয়ের সাথে, তখন তো ওখানেও আপনার নিজের পকেট থেকে কিছু তো টাকা খরচ করতেই হবে। এটাই এগুলো হচ্ছে কিছু হিডেন চার্জেস। তো ইউনিভার্সিটির হিডেন চার্জেস আমি আপনাকে বলা গেলে ধরে নিলাম কি প্রায় $200 মতন আর কি পার মান্থ, তাই তো? হ্যাঁ, এরকম পার মান্থ $200। আর হচ্ছে গিয়ে এই আর জামা কাপড় কিন্তু একটা ফ্যাক্টর দর্শক এই দেশে, কারণ আপনারা জানেন যে এখানে শীতের সময় উইন্টার বুট কিনতে হয়, উইন্টার জ্যাকেট কিনতে হয়, গরম জামা কাপড় কিনতে হয়, আবার সামারে আর এক রকমের জামা কাপড়। তো অন অ্যান এভারেজে মান্থলি কি আমি $100 ধরবো জামার জন্য? না, অন অ্যান এভারেজ কিন্তু। হ্যাঁ, তুমি একটা জ্যাকেট কিনতে গেলে $150-200, যদিও জ্যাকেটটা তুমি 3 বছর পরতে পারবা। তারপরে একটা তুমি নাইকের জুতা কিনতে গেলে কিন্তু $120 বেশি নাই, কমে না। তুমি যে ঘড়িটা পরে রয়েছো এটাও তো তোমার অনেক দাম। তো এভারেজে জামা কাপড়ের জন্য কত ধরবো? অ্যাভারেজে আমার তো বেসিক্যালি আমার তো দেশ থেকেই জামা কাপড়, আমার ক্লোজেটে এখন বলা গেলে দেশের জামা কাপড়ই বেশি আছে, কারণ মানে এখানে আমাদের দেশেও তো বেশ ভালোই উইন্টার জ্যাকেট পাওয়া যেত। আর এখানে আসার পর আমার জামা কাপড়ের ক্ষেত্রে আমার এক্সপেন্ডিচারটা তেমন একটি হয়নি, তো আমি বেসিক্যালি বলতে পারবো না। কিন্তু তবুও আমি ধরে রাখলাম কি বলবো, একটা সিজনের জন্য আমি ধরে রাখলাম প্রায় কত, হ্যাঁ $100-200 মধ্যে এরকম আর কি। $100-200, কারণ এটা তো এখানে তো আবার সিজন টু সিজন আবার ভ্যারি করে। যেরকম কি উইন্টারের সময় আমার মনে হয় যে
কাপড়ের ক্ষেত্রে জিনিসপত্রের এক্সপেন্ডিচারটা যেটা আর একটু বেশি লাগবে, এটা হচ্ছে কথা। কারণ সামারে তো হচ্ছে বলা গেলে প্রিটি মাচ ফ্লেক্সিবল, যেহেতু আমরা নিজেরাই হট কন্ডিশন একটা গরম দেশ থেকে এসেছি, তো আমাদের তো বেসিক্যালি সামারে তেমন একটা প্রবলেম হবে না, তো আমাদের ওটা সমস্যা নেই। কিন্তু উইন্টারে বেসিক্যালি জ্যাকেট, যদি একটা উইন্টার জ্যাকেট আমি বললাম যেটা হচ্ছে -30 to 40 ডিগ্রি পর্যন্ত করবে, ওইটা একদম ভালো দেখে কিনতে গেলে, যেটা অন্তত 2-3 বছর টিকবে বা 4-5 বছর টিকবে, ওইটা প্রায় কত, ওইটা এরকমই পড়বে $150 to $200 এরকমই পড়বে। আর কোনো খরচ? এটা এস্টিমেশন আর কি বললাম। আর কোনো খরচ? এটা ছাড়া আর যদি তুমি ঘুরতে যাও সেটার কিছু খরচ, এটা তো অবশ্যই, বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই, বন্ধু বান্ধবদের যখন ফ্রেন্ড সার্কেল থাকবে তখন তো আরো এক্সপেন্ডিচারটা বেশি হয়ে যায় আর কি, তো ওগুলাও তো আছে সাথে। আর ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমি তো বলবো যে একটা ট্রিপের জন্য সেফ সাইডে থাকার জন্য মিনিমাম তোমার $1000 লাগবেই, মিনিমাম $1000 লাগবে। যেরকম কি আমি এই যে খানিক দিন আগে আমি যখন ক্যালগারিতে গেলাম, আমি তো বাই রোড গেছিলাম আর কি, তো আমার গ্যাসের পিছনে আসা যাওয়া আমার কত $300 মতন লাগলো, $300 মতন লাগলো। ওইটা ছাড়া আমার ওখানে থাকা বলেন, যেরকম কি আমি রেজাইনাতে একটা পিট স্টপ নিলাম, ওখানে আমার একটা মোটেলে গেল আমার কত $130। আচ্ছা, যাই হোক, তো এই খরচটা আসলে ডেইলি লাইফের খরচ না, এটা যদি তুমি খরচ করো সেক্ষেত্রে মেডিসিন, বোধহয় মেডিসিনের খরচ, এখানে তো মেডিকেল আমাদের তো কভারেজ দেয়, ইন্স্যুরেন্সটা কভার করে, তো ওইটা একটা ভালো ফ্যাসিলিটি আর কি এখানে। আচ্ছা, আর কিন্তু প্রেসক্রাইব মেডিসিন তোমাদের কিনতে হয়, প্রেসক্রাইব মেডিসিনস গুলো আমাদের কিনতে হবে। তো এইগুলি একটু দর্শক মেডিসিন একটু দামি কানাডাতে, তো এটা একটু মাথায় রাখবেন। তো আমরা আসলে আজকে জহিরের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললাম, আমরা কোনো কনক্লুশনে আসলাম না, হিসাবে আসলাম না, আমরা কিছু ফ্লেক্সিবল আলোচনা করলাম, যেমন গাড়ি থাকলে কি খরচ, গাড়ি না নিলে কি খরচ, ও ঘুরতে যায় তো ঘুরতে গেলে কি খরচ, ঘুরতে না গেলে কি খরচ, কেউ ইচ্ছা করলে টিম হটনের কফিটা নাও খাইতে পারেন, তো সেটার কি খরচ, তো খরচটা আপনারা হিসাব করে নেবেন। জহির, শেষে কি কিছু বলবা? শেষে না, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ সাকিব ভাই, আপনি আমাকে এত সুন্দর অপরচুনিটি দেওয়ার জন্য। না, তো এমনি বাংলাদেশের কথা মনে হয়, মার কথা? ওটা তো অবশ্যই, বাংলাদেশের কথা তো আমার সত্যি এখনো পর্যন্ত কি বলবো, প্রত্যেকটা জায়গায়, এই যে ধরেন আমি যে এখনো পার্কে বসে আছি, আমার প্রত্যেকটা জায়গায় আমি বাংলাদেশের কথাকে আমার রিলেটেবল, আমার রিলেট করতে খুবই ইচ্ছা করে আর কি, জিনিসপত্রগুলোকে রিলেট করতে খুবই ইচ্ছা করে। যেরকম কি এই যে আমাদের এই পার্ক, আমার কি বলবো, চিটাগংয়ে আমাদের সিআরভি পার্কের সাথে আমার এটা কাছাকাছি, মিলটা। তো দর্শক, আজকে এখানে শেষ করব। হোম সিকনেসের কথা বলতেছিল, আমি থামিয়ে দিলাম ওকে। তো আগামীতে আমরা একটা হোম সিকনেস নিয়ে একটা কথা বলবো, যে এই ধরনের একটা ছোট্ট বাচ্চা, ওদের এই দেশে আসলে পরে মায়ের কথা কিভাবে মনে হয়, তাদের ফ্যামিলির কথা কিভাবে মনে হয়, সে সময় ওরা কি করে, সেই ইমোশনাল দিকগুলো নিয়ে আজকে না। আর একটা কথা আমি লাস্ট বলতে যাচ্ছি, যেরকম কি আমি প্রথমে তো যখন একদম নতুন আসছিলাম, তখন আমি আসছিলাম, এক পর্যায়ে খুবই বিরক্ত হতাম, মা এত কল কেন দিচ্ছে। আমি জানি যে মায়ের পার্সপেক্টিভটাও ঠিক আছে, মা আমাকে একটা একটা সিটিতে আননোন জায়গায় আমাকে পাঠিয়েছে, মা আগে প্রথম খুবই রাগ হতাম যে মা এত কল কেন দিচ্ছে, এত কেন করছে, এত টেনশন নেওয়ার কি আছে। কিন্তু এখন এক পর্যায়ে এমন পর্যায়ে চলে আসছে যে আমার এত মিস হচ্ছে যে আমি মাকে নিজে প্রায় দিনে 3 থেকে 4 বার নিজে থেকে কল দিই, 4 থেকে আরো 5 বার এরকম হয়ে যায়। তুই একটু 10 সেকেন্ডের মধ্যে মার উদ্দেশ্যে কিছু বলবা? আরে মাকে আমি বলতে চাই যে মা, আমি ক্যামেরার দিকে তাকাও, আমি বলতে চাই যে ডিয়ার মম, I might not like you all the time, but I love you always. থ্যাংক ইউ। দর্শক, আবারও দেখা হবে। আপনারা যদি এইসব স্টুডেন্ট রিলেটেড কোনো বিষয়ে জানতে চান, আমরা জহিরের সাথে বসতে পারি এবং কথা বলবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।